السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। الحمد لله। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ ক্লাস করতে যাচ্ছি। তো আজকে বেশ কিছু বিষয় একটু আলোচনায় আসবে। ইতিমধ্যে আমাদের এক্সেলের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আপনারা একটু, যাদের পুরোপুরি প্র্যাকটিস করার সুযোগ হয়নি, একটু প্র্যাকটিস করে ফেলতে পারলে ভালো হয়। যেহেতু আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, তো যদি কোনো একটা পার্ট আপনি কনফিউশন থাকে, সেইগুলো একটু প্র্যাকটিস করতে গিয়ে আমাদের কোর্স তো এরপরে আরো 5টার মতো ক্লাস, 4টার মতো ক্লাস পাওয়া যাবে। এর ভিতরেও যদি এক্সেল নিয়ে আপনাদের কোনো ইস্যুস তৈরি হয়, কোনো ঝামেলা মনে হয়, কনফিউশন থাকে, সেই বিষয়গুলা এর ভিতরে সলভ করে নিলে ভালো। তো যারা আগে প্র্যাকটিস করতে পারেন নাই, তারা একটু প্র্যাকটিস করে ফেলতে হবে ভিডিওগুলো দেখে হলেও। ওকে। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের টেবিলস, ডেটা ভ্যালিডেশন, চার্ট, এই জাতীয় কিছু জিনিস অ্যান্ড শিট প্রোটেকশন বা ফর্মুলা লক করা যায় কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি মাইক্রোসফট এক্সেলে টেবিল তৈরি করা নিয়ে। এখন অনেকের মনে হতে পারে যে টেবিল তো আমার মাইক্রোসফট এক্সেলের পুরাটাই টেবিল, এক্সেলের চেহারা তো এরকমের, এটা তো এমনিতেই টেবিল, তাহলে এক্সেলের আবার টেবিল তৈরি করার কি দরকার? তো এক্সেলে টেবিল তৈরি করার স্পেশাল একটা উদ্দেশ্য আছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা আমরা একটু ধীরে ধীরে আগে, যে টেবিল আসলে কোথা থেকে তৈরি করতে হয় আমরা আগে তৈরি করে ফেলি, তারপরে টেবিলের কাজগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো টেবিল তৈরি করার জন্য যেটা করতে হবে, আমাদের সব ডাটাগুলো আমরা সিলেক্ট করব, আমাদের যতগুলো ডাটা আছে। ঠিক আছে, একেবারে দেখেন আমার এখানে প্রায় 100 ডাটা আছে। তো আমরা সবগুলো সিলেক্ট করব, শুরু থেকে করেন শেষ থেকে করেন, কোনো সমস্যা নেই, সিলেক্ট হইলেই হয়েছে। এবার আমরা ইনসার্টে চলে আসব। এই যে ইনসার্টে, ইনসার্ট থেকে এই যে টেবিল একটা অপশন আছে, এটাতে চাপ দেব। এখন এইখানে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এরিয়া, আর একটা হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার্স। মানে আপনার যদি এখানে হেডার থাকে, যেমন এই যে আইডি, ডেট, প্রোডাক্ট, ক্যাটাগরি, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল, হেডার প্রথম রোতে আছে, তারপরে গিয়ে আমাদের ডাটা এন্ট্রি শুরু হয়েছে। তো এরকম যদি আপনার হেডার থাকে তাহলে এটা অন করবেন, হেডার না থাকলে এটা অন করার দরকার নেই, সে একটা হেডার বানাই দিবে আপনাকে। ওকে। তা আমাদের যেহেতু হেডার আছে, এই হেডার অন রেখে আমরা ওকেতে চাপ দিলাম। এই যে দেখেন সুন্দর একটা টেবিল হয়ে গেছে। তো এটা যে শুধুমাত্র দেখতেই সুন্দর বা দেখার জন্য তৈরি করা, বিষয়টা এরকম না। আমরা এই টেবিল তৈরি করার সাথে সাথে চমৎকার কিছু ফাংশনালিটিস ইউজ করতে পারবো। যেমন ধরেন যে আমরা টোটালটা যদি বের করতে চাই, টোটালটা বের হয় কিভাবে? আমার কোয়ান্টিটি এবং প্রাইস এই দুইটা গুণ করে, ধরেন যে আমার নোটবুক টোটাল আছে 5টা, প্রাইস হচ্ছে 50, তাহলে 5 গুণ 50, 250, টোটাল আসে 250, তাই না? তো
তো এখানে আমরা টোটালটা আগে করতাম কিভাবে, এইটার সাথে এটারে গুণ করে দিতাম, গুণ করে তারপরে এখান থেকে ড্র্যাগ করে দিতাম শেষ পর্যন্ত। এবার দেখেন কি হয়, আমরা গুণই করব ইজ ইকাল টু কোয়ান্টিটি ইনটু প্রাইস। পার্থক্যটা বোঝা যাচ্ছে? এইখানে কিন্তু এই যে ই টু, ই টু আসে নাই, খেয়াল করছেন? ই টু আর F2 গুণ হয় নাই। এবার গুণ হচ্ছে এই স্পেসিফিক একটা কলাম, কোয়ান্টিটি এবং প্রাইস, এই দুইটা গুণ হয়ে এখানে আমাকে ডাটা দেখাবে। এবং আমি এটাকে এন্টার দিই, দেখেন আমার কিন্তু আর ড্র্যাগ করার দরকার হয়নি, অটোমেটিক আমার সবগুলা ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে যে একটা কাজ আমরা করলাম, এইভাবে টেবিল তৈরি করার কারণে খুব সহজেই রেফারেন্সটা দেওয়া গেল, আর আমার আর ড্র্যাগ করতে হইল না। একটাতে কাজ করলাম, একটাতে কাজ করার সাথে সাথে বাকি হচ্ছে প্রত্যেকটাতে অটোমেটিক সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইটা আছে। এর বাহিরে আমি যখন টেবিল তৈরি করছি, আমার এখানে দেখেন প্রত্যেকটা অটোমেটিক একটা ফিল্টার পড়ে গেছে। এবং যখন আমি এটাকে নিচের দিকে যাচ্ছি, ধরেন আমার এখানে তো অনেকগুলো ডাটা, নিচের দিকে যাচ্ছি, অটোমেটিক দেখেন আমার টেবিলের যেই কলামটা আছে, হেডারটা, সেই হেডারটা কিন্তু এখানে ফিক্স হয়ে রয়েছে। আমি দেখে বুঝতে পারতেছি যে কোনটা কোন কলাম। ঠিক আছে? আমাদের যে মূল কলামগুলো আছে ABC, এটা রিপ্লেসে আমাদের টেবিলের কলামের নাম দিয়ে চেঞ্জ হয়ে গেছে, যাতে আমরা সহজে বুঝতে পারি। যেমন এটা এটা কোন কলাম, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা ক্যাটাগরি, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে টেবিল ব্যবহার করতে পারি। তো টেবিলের আরো বেশ কিছু চমৎকার সুবিধা আছে। আপনি চাইলে এইখানে ধরেন যে আমার টোটালের পর আরেকটা কলাম দরকার, আমি লিখে দিলাম হচ্ছে কমেন্ট, কোনো কমেন্ট আছে কিনা এটার ব্যাপারে। দেখেন অটোমেটিক কিন্তু সে আমার এই টেবিলটা এক্সটেন্ড করে ফেলছে, মানে আমাকে আবার টেবিল বাড়াইতে হয়নি। ঠিক আছে? আবার যদি নিচের দিকে আমি কোনো একটা ডাটা এর পরে বাড়াই, ধরেন যে 101, এই যে অটোমেটিক কিন্তু সে আমার টেবিলটা ইনক্রিজ করে ফেলতেছে। তো এই রকমের বেশ কিছু সুবিধা আছে টেবিল তৈরি করার পর, আমরা এইগুলো অ্যাপ্লাই করতে পারি। ফিল্টারের বিষয়টা তো এখানে আছেই। ফিল্টার, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি ফিল্টার করতে পারেন। ফিল্টার কিভাবে করতে হয় এগুলো তো আমরা আগের ক্লাসেই দেখছি। তো এখানে অটোমেটিক একটা ফিল্টার অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যখন টেবিল তৈরি করছি, টেবিল তৈরি করার পর আমার এখানে দেখেন টেবিল ডিজাইন নামে একটা নতুন মেনু চলে আসছে। এখান থেকে এই টেবিলের নাম কি আসছে, টেবিল টু। এই টেবিল টুটাকে আমরা চেঞ্জ করে নাম চেঞ্জ করে দিতে পারি। যেমন এটা আমার ধরেন যে সেলস ডাটা, আমি লিখে দিলাম সেলস ডাটা। ঠিক আছে? তো টেবিলের নাম আমি এভাবে চেঞ্জ করে ফেলতে পারি। পরবর্তীতে যে কোনো জায়গায় এই সেলস ডাটা লিখলেই আমার হচ্ছে এই টেবিলটা পাওয়া যাবে। ঠিক আছে? এরপরে দেখেন আমার এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টেবিলে আপনি স্লাইসার ইউজ করতে পারেন। এবার আসেন যে স্লাইসার জিনিসটা কি। আমরা তো টেবিল তৈরি করে ফেললাম, ইউজিং স্লাইসার টু ফিল্টার ডাটা ইন টেবিলস। স্লাইসার জিনিসটা কি? স্লাইসার হচ্ছে ফিল্টার তৈরি করার একটা জিনিস, একটা স্মার্ট টুল বলা যায়। এখন আমি এখান থেকে ধরেন যে ফিল্টার করতেছি যে স্টেশনারি আইটেম কি কি সেল হয়েছে এখান থেকে, তখন আমরা এখান থেকে শুধুমাত্র স্টেশনারি সিলেক্ট করে ওকে চাপ দিই, তখন স্টেশনারি আইটেমগুলো চলে আসছে। তো এই যে যে ফিল্টারটা করলাম আমরা, এই ফিল্টারটা আমরা স্লাইসারের ভিতর দিয়ে করতে পারি, তাহলে আরো ইন্টারাক্টিভ হয়। যেমন আপনি ইনসার্ট স্লাইসারে চাপ দেন, আপনি কোন কলামের স্লাইসার বানাইতে চান। যেমন ধরেন যে আমি হচ্ছে ক্যাটাগরির স্লাইসার বানাইতে চাই, ক্যাটাগরিটা চেক দিলাম, ওকে চাপ দেন।
দেখেন একটা এইখানে বাটনের লিস্ট চলে আসছে। এইখানে অল সব সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে শুধুমাত্র হোম হোম ক্যাটাগরির কি কি আছে সেইগুলা বের করতে, এই যে শুধু হোমে চাপ দেন, শুধু হোমের ডাটাগুলো চলে আসছে। আবার যদি ধরেন যে আমি ফ্যাশন রিলেটেড কি কি ডাটা আছে সেটা বের করবো, এই যে চলে আসছে। ইলেকট্রনিক্স, স্টেশনারি, ব্লাঙ্ক, ওই যে একটা ব্লাঙ্ক আছে, আমরা 102 নাম্বার তৈরি করছিলাম, ঠিক আছে। আবার মাল্টিপল যদি করতে চান তখন আপনি হচ্ছে এইখান থেকে এটা অন করে দেন, তাহলে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। যে ইলেকট্রনিক্স এবং ফ্যাশন এই দুইটা ডাটা আসছে, ঠিক আছে। আবার এখান থেকে ফিল্টার ক্লিয়ার করতে পারেন, তাহলে সব ডাটা আবার চলে আসছে। তো আমরা ক্যাটাগরি একটা স্লাইসার অ্যাড করলাম। এটা আমরা আমাদের যেই কলামের স্লাইসার দরকার হবে সেই কলামের স্লাইসারে অ্যাড করতে পারবো। কোথায় যাব? টেবিল ডিজাইন। অবশ্যই টেবিলের ভিতরে আপনার কার্সরটা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি টেবিল ডিজাইনটা পাবেন না। এইখানে আসেন, দেখেন আমি কিন্তু এইখানে টেবিল ডিজাইনটা পাচ্ছি না। টেবিলের যে কোনো জায়গায় কার্সর রাখলেই হবে, ক্লিক করলেই হবে, এরপরে আপনি স্লাইসার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে তো ক্যাটাগরি অ্যাড করছিলাম, এখন ধরেন যে আমি হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাড করতে চাই। এই যে প্রোডাক্ট, যদিও এখানে অনেক ডাটা, তারপর আমি ধরেন যে ব্যাকপ্যাক, এই যে এখানে ব্যাকপ্যাক অনেকগুলো আছে, চার্জার, কফি মগ, ডায়েরি, হেডফোন, মাউস, কিবোর্ড। এইভাবে আমরা সুন্দর, দেখেন আমরা যখন এক্সেলে ড্যাশবোর্ড তৈরি করতে যাব তখন আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বাটনগুলো আপনার কাজে লাগবে। কারণ একটা ড্যাশবোর্ডে আপনি হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, সেক্ষেত্রে আপনার ধরে ধরে যদি এটার ভিতরে গিয়ে ফিল্টার করতে হয় তাহলে তো সমস্যা, তাহলে তার ড্যাশবোর্ড হইল না। সুন্দর এরকম ইন্টারাক্টিভ বাটন থাকবে, সেই বাটনগুলো দিয়ে আপনি হচ্ছে যাতে আপনার এই ড্যাশবোর্ডটা টোটালি কাজ করে, এভাবে কাজটা করতে হবে। তো এইটা হচ্ছে স্লাইসার। স্লাইসারটা আপনারা একটু ট্রাই করেন, দেখবেন। আপনাদের যাদের প্রশ্ন আছে আমরা ক্লাস শেষে এই প্রশ্নগুলা শুনবো ইনশাল্লাহ, হ্যাঁ? এরপরে আসেন আমাদের ডেটা ভ্যালিডেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ডেটা ভ্যালিডেশনটা আমাদের আহ, একটু ডিটেলসে জানা দরকার। ডেটা ভ্যালিডেশন জিনিসটা কি? আমরা কিন্তু আজকে মাল্টিপল বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতেছি। তো হচ্ছে কোনো একটা জিনিস যদি না বুঝেন ক্লাস শেষে আমি প্রয়োজনে এটাকে রিপিট করব। তো অলরেডি আমরা টেবিল নিয়ে আলোচনা করলাম, এরপরে এখন স্লাইসার গেল। এবার আমরা ডেটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব। ডেটা ভ্যালিডেশন এই জিনিসটা কি? এটার মানে হচ্ছে আপনি ধরেন যে একটা সফটওয়্যার এক্সেল দিয়ে একটা ফরম্যাট বানাইছেন, বানানোর পর এখন বললেন যে হ্যাঁ, শিক্ষকদের দিয়ে দিলেন যে আপনারা এখানে আপনাদের ডাটা এন্ট্রি করেন, অর্থাৎ আপনার সাবজেক্টে স্টুডেন্টটা কত নাম্বার পাইছে সেটা আপনি বের করেন, ঠিক আছে। তো এই যে নাম্বার সে এন্ট্রি দেওয়া শুরু করলো, এন্ট্রি দিতে গিয়ে কোনোটাতে দিয়ে ফেলছে ধরেন যে ঠিকঠাক নাম্বার 35, 75, 85 সব ঠিকঠাক দিছে। কিন্তু আবার যদি এরকম ভুলেও 101 বা 105 এরকম নাম্বার দিয়ে ফেলে, তখন মুশকিল না? যে পরীক্ষা হয়েছে 100 কিন্তু নাম্বার পাইছে 105। তো এই যে যে ইস্যুটা, এই ইস্যুটা সলভ করার জন্য আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করতে পারি। ডেটা ভ্যালিডেশন সেটা কিভাবে? ধরেন যে আমার এখানে আহ, এটাতে আছে নেম, এটাতে আছে মার্কস। তো এই কলামে আমার মার্কস গুলো আসবে। তা আমি হচ্ছে এখানে ডেটা ভ্যালিডেশন দিয়ে দিতে পারি। ধরেন যে আমার এই 10টা রো পর্যন্ত ডেটা ভ্যালিডেশনের ভিতরে অ্যাড করব। এটার জন্য যাইতে হবে ডেটা, ডেটার ভিতরে এই যে দেখেন একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন, হ্যাঁ। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এই যে ডেটা ভ্যালিডেশনের ফর্মটা চলে আসছে। তো ডেটা ভ্যালিডেশনের ভিতরে আমরা বলে দিব যে ভাই আপনি হচ্ছে এই 0 থেকে 100-র ভিতরে আপনাকে এন্ট্রি করতে হবে।
এর বাইরে ভিন্ন কিছু এন্ট্রি করলে সেই এন্ট্রি আমি নিব না। ঠিক আছে? তো দেখেন এখানে তিনটা জিনিস আছে: সেটিংস, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট। আমরা আপাতত সেটিংসটা নিয়ে একটু ট্রাই করি, তারপরে বাকি দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। সেটিংসে কি করতে হয় দেখেন, অ্যালাউ। ডেটা ভ্যালিডেশনের ক্রাইটেরিয়াতে আমরা অ্যালাউ করব। এখন কি আছে, এনি ভ্যালু, হ্যাঁ, যে কোনো কিছুই সে এখানে এন্ট্রি দিতে পারতেছে। তা আমরা এখানে বলে দিব যে না, শুধুমাত্র নাম্বার দিবেন, হোল নাম্বার। তবে নাম্বারের ভিতর থেকেও আপনি ফিল্টার করতে পারেন বা হচ্ছে স্পেসিফিক ভ্যালিডেশন দিতে পারেন, যে আমরা বিটুইন দিয়ে দিতে পারি। বিটুইন 0 থেকে, কেউ যদি -5 দিয়ে দেয় তাহলেও কিন্তু সমস্যা। নাম্বার -5 কিভাবে হয়? তাহলে আমরা বিটুইন দিয়ে দিলাম 0 থেকে 100। 0 থেকে 100-র ভিতরে তাকে এন্ট্রি দিতে হবে। ওকে দাও, ওকে দিয়ে দিলাম। এবার মার্কস যদি কেউ এন্ট্রি করতে চায়, এখানে 60 দিল, ওকে, 60 তো নিয়ে নিছে। কিন্তু যদি কেউ 600 দিয়ে দেয়, বলে 0 2টা দিয়ে দেয়, তখন কিন্তু আর নিচ্ছে না। কি বলতেছে? দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন্ড ফর দ্য সেল, ফর দিস সেল। তো এই যে ডেটা ভ্যালিডেশন আমরা দিচ্ছি, সেই ভ্যালিডেশন কিন্তু এখানে কাজ করতেছে। তো এইখানে আমরা শুধুমাত্র যে স্পেসিফিক এই নাম্বারের ক্ষেত্রে ইউজ করতে পারি, বিষয়টা এরকম না। আমরা এই ডেটা ভ্যালিডেশনটা আরো বেশ কিছু ওয়েতে ট্রাই করতে পারি। তো সেগুলো দেখব। কিন্তু তার আগে এই যে আমাদেরকে একটা মেসেজ দিল, আমি এখানে যখন এলোমেলো কিছু এন্ট্রি দিচ্ছি, এই মেসেজটা আমরা কাস্টমাইজ করতে পারি। লেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এখানে একটা আইকন আছে এবং এখানে কিছু লেখা আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। আমরা ডেটা ভ্যালিডেশনে চলে আসি। ডেটা ভ্যালিডেশনে সবকিছু এখানে ঠিক আছে। এরপরে ইনপুট মেসেজ দেখেন, এখানে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে এরর অ্যালার্ট। তো এরর অ্যালার্টটা নিয়ে আমরা কাজ করি। দেখেন এখানে আমরা এটার কাস্টমাইজ করতে পারি। এখানে লেখা আছে একটা স্টপ, আর একটা ওয়ার্নিং, আর একটা ইনফরমেশন। যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমরা স্টপ করে দিব তাকে। টাইটেল দিয়ে দিলাম হচ্ছে প্লিজ, শুধু প্লিজ লিখে দিলাম, হ্যাঁ। ইনসার্ট এ নাম্বার বিটুইন 0 to 100, এই মেসেজ আমি দিয়ে দিলাম তাকে, হ্যাঁ। ওকে। এবার যখন আমি এন্ট্রি করতে যাব, আমি যদি ভুলভাল কোনো একটা এন্ট্রি করে ফেলি, এখন দেখেন, এখন কিন্তু আগের মেসেজটা আসতেছে না। আমরা যেই মেসেজটা দিলাম, এই যে এখানে দেখেন উপরে প্লিজ লেখা আসছে, এখানে আবার লেখা আসছে ওই যে যে মেসেজটা লিখছিলাম, ইনসার্ট এ নাম্বার বিটুইন 0 to 100। ঠিক আছে? তো এইভাবে আমরা মেসেজটাকেও কাস্টমাইজ করতে পারি। তো চলেন, ডেটা ভ্যালিডেশনের আরো কিছু জিনিস আছে যেই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। আমরা ডেটা ভ্যালিডেশনে যাই আবার। এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, ইনপুট মেসেজ। ইনপুট মেসেজটা হচ্ছে আপনি লেখার আগেই তাকে ওয়ার্নিং দিয়ে রাখবেন। প্লিজ ইনসার্ট এন্টার এ নাম্বার বিটুইন 0 to 100। টাইটেল দিতে পারেন। এই যে একটা লিখে দিলাম আমরা। ওকে। এবার দেখেন আমি যখন মাউস এখানে রাখতেছি এই এরিয়াতে, তখন হচ্ছে আমাকে এই মেসেজটা দেখাচ্ছে, আগে থেকেই দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে না। ওই যে আমার এই এরিয়াতে আসলে দেখাচ্ছে যে এখানে কিন্তু এলোমেলো এন্ট্রি দিলে হবে না। তাহলে ডেটা ভ্যালিডেশনে আমরা তিনটা পার্ট দেখলাম। একটা হচ্ছে ডেটা ভ্যালিডেশনের সেটিংস, আরেকটা হচ্ছে ইনপুট মেসেজ, আর একটা এরর অ্যালার্ট। তো ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট সবগুলোর জন্য সেম। এবার আমরা ডেটা ভ্যালিডেশনের আরো কিছু জিনিস ট্রাই করি। যেমন ধরেন যে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন দিতে যাচ্ছি, এরকম সেটিংসে আসেন, এনি ভ্যালু থেকে হোল নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে শুধুমাত্র যে বিটুইন দিব এরকম না, আমাদের নট বিটুইন এটা দিতে পারি। যে ধরেন যে 0 থেকে 100-র ভিতরে হইতে পারবে না, এর বাইরে যত কিছু দেন সমস্যা নেই।
50 থেকে 100-র ভিতরে দিতে পারবেন না। তো নট বিটুইন দিয়ে আমরা হচ্ছে এটা ট্রাই করতে পারি। ইকুয়াল টু ভ্যালু সবসময় এই যে এইটার এখানে যা লিখে দেবো এরকমই হইতে হবে। ঠিক আছে, নট ইকুয়াল টু যে ভ্যালুটা এত হইতে পারবে না, গ্রেটার দেন যে এতর বেশি হইতে হবে, লেস দেন আছে যে এর নিচে হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু এরকমের আছে। তো এটা গেল নাম্বারের ক্ষেত্রে। আমরা চাইলে ডেসিমাল দিয়ে ট্রাই করতে পারি। ডেসিমালেও এরকমের। এরপরে মজার বিষয় হচ্ছে লিস্ট। আপনি চাইলে হচ্ছে লিস্ট এখানে দিয়ে দিতে পারেন। লিস্টটা কিভাবে দিব আমরা, দুইটা সিস্টেম। একটা হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন কমা কমা দিয়ে দিয়ে, তাহলে এই লিস্টটা আসবে। আরেকটা হচ্ছে আপনি এখানে সোর্স দেখা দিতে পারেন। তাহলে যে আমি এখানে লিখলাম হচ্ছে ডিভিশন। ঠিক আছে, তো ডিভিশনের ভিতরে আমরা লিখলাম হচ্ছে ঢাকা, তারপরে হচ্ছে বরিশাল, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, চিটাগং আর কি, তারপরে রংপুর, খুলনা, ময়মনসিংহ। ঠিক আছে, তা আপনি এখানে চাচ্ছেন যে এইখানে ডিভিশন সিলেক্ট করবে, মানে সে হাতে লিখতে পারবে না, তাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে এই এরিয়াটা ডেটা ভ্যালিডেশনের লিস্টে অ্যাড করে দিতে পারেন। কেমন, আমরা ধরেন যে এইগুলাকে সিলেক্ট করলাম, এইখান থেকে ডেটা ভ্যালিডেশন এনে ভ্যালুর জায়গায় আমরা দিয়ে দিলাম লিস্ট। এই যে লিস্টের ক্ষেত্রে সোর্সটা আমি বলে দিব, এই যে এইখানে দেখেন একটা বাটন আছে, এটাতে চাপ দেন, চাপ দিয়ে এরিয়াটা দেখায় দেন যে এই এরিয়ার ডাটাগুলো নিয়ে আমার লিস্টটা তৈরি হবে। এই যে ওকে চাপ দিই আমরা। এবার দেখেন এইখানে আপনি কিছু এন্ট্রি করতে গেলে এইখানে একটা ড্রপ ডাউন চলে আসছে, ড্রপ ডাউনে ওই যে ওই লিস্টটা চলে আসছে। ধরেন যে খুলনা দিয়ে দিলাম, এইখান থেকে আমি হচ্ছে সিলেট দিয়ে দিলাম, বা এইখান থেকে আমাদের রংপুর দিয়ে দিলাম। আপনি এখানে চাইলেও হাতে কিছু লিখতে পারবেন, লিখছেন, লিখে এন্টার দেন। এন্টার দিলেই সে হচ্ছে ধরে ফেলতেছে যে না, এই এরকম আপনি যা লিখছেন সেই ডাটা কিন্তু আমার এই লিস্টে নাই। তবে হাতে লিখতে পারবেন আপনি, হাতে লিখলেও ওই ওর ভিতরে ম্যাচ করতে হবে। ধরেন যে আমি ঢাকা লিখলাম, এই যে দেখেন এখানে কিন্তু ঢাকা চলে আসছে। তো ঢাকা কিন্তু নিবে, কারণ আপনি লিখে দিলেও এটার সাথে ম্যাচ করতেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা লিস্ট ইউজ করতে পারি ডেটা ভ্যালিডেশনে। যাতে ধরেন যে আপনার একজনে খুলনা লেখছে বানান একরকমের, বা সিলেট একরকমের লেখছে, আরেকজনে সিলেট বানান ভুল লেখছে, তখন কিন্তু আপনি চাইলেও সিলেক্ট দিয়ে ফিল্টার করতে পারবেন না। আর যদি এরকমের ডাটা হয় যে সে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতেছে, তখন তো মাস্ট তার ভুল হওয়ার সুযোগ নেই, সে হচ্ছে সিলেক্ট জাস্ট সিলেক্ট করে দেবে। তো ডেটা ভ্যালিডেশনের আরো বেশ কিছু জিনিস আছে, কিন্তু মূল কনসেপ্ট এটাই যে আমরা ডেটা আমার মতো করে, আমার যেই প্যাটার্নের ডাটা দরকার সেই প্যাটার্নের ডাটা আমি ইউজারের কাছ থেকে নেব। ডেটা ভ্যালিডেশনের মূল উদ্দেশ্য এটাই। তা আমরা যদি ডেটা ভ্যালিডেশনে আসি, আর কি কি অপশন আছে আমরা একটু দেখি। লিস্ট আছে ডেট, আপনি চাইলে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে পারেন, এর ভিতর থেকে এই ডেট আপনাকে পিক করতে হবে। এরপরে আছে আমাদের টাইম, টেক্সট লেন্থ। হ্যাঁ, টেক্সট লেন্থ বলে দিতে পারেন যে এত ক্যারেক্টার থেকে এত ক্যারেক্টারের ভিতরে আপনাকে লিখতে হবে, এর চাইতে কমও লেখা যাবে না, বেশিও লেখা যাবে না। যেমন ফোন নাম্বার, ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন যে এখানে 11 ডিজিট হইতে হবে। ঠিক আছে, কাস্টম ফর্মুলাও এখানে লেখার সুযোগ আছে। ঠিক আছে, তো কাস্টম ফর্মুলাতে আমরা যাচ্ছি না, কারণ এই বেসিক বিষয়গুলো আগে আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। তারপরে কাস্টম ফর্মুলা যদি কখনো সুযোগ হয় আপনারা ট্রাই করতে পারেন। এখানে এর ভিতরে সীমাবদ্ধ না, কাস্টম ফর্মুলা দিয়ে আপনি আরো অনেক ডাইনামিক কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল ডেটা ভ্যালিডেশন। এরপরে আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে চার্ট। এক্সেলে আমাদের এটা খুব বেশি কাজে লাগে।
চার্ট তৈরি করা। তবে এক্সেলে চার্ট তৈরি করা খুবই সহজ। মানে আপনার এক্সেলে চার্ট তৈরি করার জন্য আলাদা কিছুই না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্ট দেখছিলাম না? চার্টের ক্ষেত্রে ঘটনাটা এরকমের। আপনার চার্টের মূল কাজ চার্ট তৈরি করা না, মূল কাজ হচ্ছে আপনার চার্টের জন্য ডাটা তৈরি করা। দেখেন আমি এখানে কিছু ডাটা নিয়ে আসছি। তো চার্টের মূল কাজ হচ্ছে ডাটা রেডি করা। ঠিক আছে? তো এখন আমরা এটারে চার্টে কনভার্ট করব। দুইটা সিস্টেম। এক হচ্ছে আপনি এখানে এগুলাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইনসার্টে চলে আসেন। এইখান থেকে যে কোনো চার্ট আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে বিভিন্ন রকমের চার্ট আছে। তো যেটা ভালো লাগে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন আমার চার্ট হয়ে গেছে। তার মানে চার্ট তৈরি করা আমাদের জন্য খুবই সহজ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা চার্টের ডাটাটা ঠিকঠাক মতো তৈরি করতে পারি কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই চার্টটা যখন আমি ডিলিট করে দিলাম, এখানে একটা মজার বিষয়, ইনসার্ট, আপনার যে ডাটাগুলো আছে সেইগুলো সিলেক্ট করার পর দেখেন রিকমেন্ডেড চার্ট একটা অপশন আছে। রিকমেন্ডেড চার্ট আপনি চাইলে ক্লিক করলেই সে আপনার যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে সুন্দর চার্ট তৈরি হবে। কি মানে কোনগুলা, সেইগুলো আপনি এখান থেকে রিকমেন্ডেশন থেকে ইউজ করতে পারেন। তবে আপনি চাইলে অল চার্টসে গিয়ে তৈরি করতেই পারেন। যেমন আপনি পাই চার্ট তৈরি করতে যাচ্ছেন, এখন আপনার যে ডাটা, এই ডাটার সাথে পাই চার্টটা কতটুকু সুন্দরভাবে যাবে সেটাও তো একটা বিষয়। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি ডাটা সিলেক্ট করার পর, যেমন ধরেন যে আমি শুধুমাত্র এই এরিয়াটা সিলেক্ট করলাম, মানে আমার প্রফিট দরকার নাই, কোন মাসে কত টাকা সেল হয়েছে। এবার ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে আসেন। এখন দেখেন আমার রিকমেন্ডেড চার্ট এক স্টাইলের। আপনি এখান থেকে ধরেন যে আমি এইটা দেখাই দিলাম। ওকে। তো আমার প্রতিটা মাসের ডাটা কিন্তু এখানে চলে আসছে। চার্ট তৈরি করার পর আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, চার্টের টাইটেল চেঞ্জ করা, তারপরে হচ্ছে এইটার চার্টের যে ডিজাইন আপনি নিয়ে কাজ করতে পারেন। তারপরে ফরম্যাটে গিয়ে আপনি আরো বেশ কিছু জিনিস আছে, শেপ ধরে ধরে আপনি চাইলে এইটার কালার চেঞ্জ করতে পারেন। হুম। চার্ট ডিজাইনে আপনার হচ্ছে ধরেন এখন যে স্টাইলে আছে, এই পাশে আসছে আপনার হচ্ছে কলাম, এগুলো আসছে রো, এটাকে সুইচ করে নিতে পারেন। হ্যাঁ। যদি আমাদের এই যেই চার্টটা সিলেক্ট করছি ওইটার সাথে এটার ম্যাচ করতেছে না, এই কারণে হচ্ছে এইভাবে আসতেছে সুইচ। কিছু কিছু পয়েন্টে সুইচ করলে ঠিকঠাকভাবে কাজ করে। তো চার্টের সহজ সমাধান হচ্ছে আপনি আগে এরিয়াটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার এইখান থেকে যে চার্টটা ভাল লাগে বা যেই চার্টটা আপনার সাথে এটার সাথে রিলেভেন্ট, এই ডাটার সাথে, সেই রিলেভেন্ট চার্ট আপনি ইনসার্ট করেন। তো সেক্ষেত্রে সহজ সমাধান হলে আমরা রিকমেন্ডেড চার্ট ইউজ করতে পারি। ওকে। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শিট প্রোটেকশন অ্যান্ড লকিং ফর্মুলাস। এটা আমাদের অনেক সময় কাজে লাগে। এই ক্ষেত্রে ধরেন আপনি তো একটা শিট তৈরি করে দিয়েছেন, কিন্তু ইউজ করতেছে আরেকজনে। তাহলে যে আপনার প্রতিষ্ঠানে, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের একটা শিট বানিয়ে দিলেন যে আপনারা রেজাল্ট তৈরি করবেন, রেজাল্ট তৈরি করতে পারেন এই শিটে, ডাটা এন্ট্রি করেন, অটোমেটিক আপনার রেজাল্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু তারা এন্ট্রি করার ক্ষেত্রে তারা আপনার ফর্মুলা যেগুলা ইউজ করছিলেন সেই ফর্মুলাতে হাত দিতেছে বা সেই ফর্মুলা চেঞ্জ করে ফেলতেছে। তাইলে তো সমস্যা। তো এসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা শিট প্রোটেকশন দিতে পারি। ঠিক আছে? আমরা বলে দিতে পারি যে এইখানে হাত দিতে পারবেন না। টোটাল শিট প্রোটেকশন করে দিতে পারি, অথবা স্পেসিফিক ফর্মুলা যেগুলাতে আছে সেইগুলাকে লক রাখতে পারি। যে আবার তো ডাটা এন্ট্রি করার সুযোগ দিতে হবে। সে যদি এই নাম্বারগুলো এন্ট্রি করতে না পারে তাহলে তো রেজাল্টটা বের হবে না। তো আমরা এরকম কাস্টমাইজ করে দিতে পারি যে কোনগুলাতে সে এন্ট্রি করতে পারবে, কোনগুলাতে এন্ট্রি করতে পারবে না। যেমন ধরেন যে আমরা এক্সেলে চলে আসি, শিট 1 এ আসলাম। এইখান থেকে ধরেন এই যে টোটালটা আছে, এই টোটালটাতে সে হাত দিতে পারবে না।
সে হাত দিবে হচ্ছে এইখানে প্রাইসে আর কোয়ান্টিটিতে, বা প্রাইসে হাত দিতে পারবে না, সে কোয়ান্টিটিতে হাত দিতে পারবে। এরকম যদি হয়, ধরেন যে এখানে 1 ছিল, আমি এখানে 5 বানাই দিলাম, দেখেন এই যে আমার ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন যদি এই যে সে, আমি এখানে ফর্মুলা লিখছি, সে কোয়ান্টিটি এবং প্রাইস গুণ করে আমার এখানে টোটালটা আসতেছে। সে যদি এইখানে এসে পাকনামি করে, এখানে এসে হাত দেয় এডিট করে, তাহলে তো মুশকিল। তো সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে শুধুমাত্র আপনি এই কোয়ান্টিটিটাই চেঞ্জ করতে পারবেন, অন্য কিছু চেঞ্জ করতে পারবেন না। এটা কিভাবে করে? এটা হচ্ছে দেখেন এই শিটের ভিতরে প্রোটেক্ট শিট একটা অপশন আছে। এই শিটের উপর রাইট বাটন ক্লিক করলাম, প্রোটেক্ট শিট। তাহলে এইখান থেকে একটা প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম আমরা 1 2 3 4 5 6। আপনার যে কোনো পাসওয়ার্ড দেন, এটা আবার মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনিও পরে এন্ট্রি করতে পারবেন না। এটাকে পাসওয়ার্ড কনফার্ম দিতে হবে যে আপনার পাসওয়ার্ড আপনার নিজের মনে আছে কিনা। এবার দেখেন যে সমস্যাটা হইলো, 2 আছে, 2টাকে আমরা 5 করি, সে এটাকে চেঞ্জ করতে দিচ্ছে না। ইভেন আপনি এই শিটের কোথাও এখন আর চেঞ্জ করতে পারবেন না, দেখছেন? কোথাও কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে এই শিটটা প্রোটেক্ট করে ফেলছে। আমরা এটাকে আবার একটু আনপ্রোটেক্ট করি, 1 2 3 4 5 6। ওকে, আনপ্রোটেক্ট করে দিলাম। তো এখন আমরা তো চাচ্ছি যে কোয়ান্টিটিতে সে হাত দিতে পারবে, তাই না? তো এর জন্য আমরা যেটা করতে হবে, বাই ডিফল্ট প্রত্যেকটা সেল লক করা অবস্থায় থাকে, প্রত্যেকটা সেল লক করা অবস্থায় থাকে। আপনি যখন প্রোটেকশন দেন তখন সব লক হয়ে যায়। তা আমরা এইগুলাকে আগে আনলক করে দিব, যে কোয়ান্টিটিটা আমার আনলক থাকবে। সবগুলাকে সিলেক্ট করে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করলাম। এইখান থেকে দেখেন আমাদের ফরম্যাট সেল, এই যে ফরম্যাট সেল একটা অপশন আছে। এই ফরম্যাট সেলে আইসা কি, আমরা আবার ওপেন করি ফরম্যাট সেলস। এই যে আমাদের ফরম্যাট সেল চলে আসছে। এইখান থেকে এই যে প্রোটেকশনে চলে আসে, প্রোটেকশনে দেখেন সবগুলা লক করা, বাই ডিফল্ট লকড দেওয়া আছে। এটা আমরা অফ করে দিলাম, অফ করে ওপেন করি, ওকে দিই। এবার যদি আমি শিটটাকে লকও করি, কোনো সমস্যা নেই, প্রোটেক্ট শিট, এখানে আমি পাসওয়ার্ড দিলাম, আবার পাসওয়ার্ড দিই, ফাইন। এবার আপনি এইখানে হাত দিতে পারবেন না, এইখানে হাত দিতে পারবেন না, কিন্তু এইখানে ঠিকই হাত দিতে পারবেন। 1 যেটা আছে এটাকে আমি 5 করে দিই। ওকে, দেখেন এখানে কিন্তু সব ঠিকঠাক কাজ করতেছে। আপনার প্রাইস চেঞ্জ করবেন, দেখেন দিয়ে ট্রাই করে পারেন কিনা। প্রাইস কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না, আপনি শুধুমাত্র কোয়ান্টিটি চেঞ্জ করতে পারতেছেন। তো এই যে যে বিষয়টা, আপনি কাউকে যদি আপনার এই শিটটা ইউজ করতে দেন, তখন আপনি তাকে লক করে দিতে পারেন যে শুধুমাত্র তুমি এই জায়গাতে এন্ট্রি করতে পারবা, এর বাইরে কোথাও তুমি কোনো এন্ট্রি করতে পারবা না। ওকে, তো এই কেসে আমাদের এই প্রোটেকশনটা কাজে লাগে। তাই আমরা 2টা পার্টে দেখলাম, এক হচ্ছে আমাদের ডেটা সেলগুলাকে লক বা আনলক করা, সেকেন্ড ফেজে গিয়ে শিটটাকে প্রোটেকশন দেওয়া। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের শিট প্রোটেকশন করতে পারি। এরপরে আসেন আমাদের ফাইনাল প্রজেক্টের ব্যাপারে আপনাদেরকে একটু পরামর্শ দিই। ফাইনাল প্রজেক্টে আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ড বানানোর চেষ্টা করেন একটা, যেখানে হচ্ছে আপনার স্টুডেন্টদের নাম, আইডি, মার্কস, 3টা সাবজেক্টের টোটাল এবং গ্রেড বের করবেন। গ্রেড বের করা তো দেখাই দিছি না, ওইভাবে বের করবেন। ইউজ এ স্লাইসার টু ফিল্টার বাই গ্রেড, গ্রেড দিয়ে এই যে স্লাইসার এড করবেন, এই যে এরকমের, যে এ প্লাস কারা পাইছে, বি প্লাস, মানে এ মাইনাস কারা পাইছে, ক্লিক করলে যাতে এটা কাজ করে। ঠিক আছে, অ্যাড এ পাই চার্ট টু গ্রেড ডিস্ট্রিবিউশন, যে গ্রেড কোন গ্রেডে কত পার্সেন্ট লোক পাইছে, যে এ গ্রেড কত পার্সেন্ট পাইছে, এ প্লাস কত পার্সেন্ট পাইছে, সেটা বের করবেন। লক অল ফর্মুলা সেল, যেখানে ফর্মুলা লেখা আছে এইগুলাকে লক করে দেন, বাকিগুলো আনলক থাকবে, সমস্যা নেই। ফাইনালি এটাকে হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড নামে সেভ করবেন। তো এটার মাধ্যমে আমাদের
মাইক্রোসফট এক্সেলের যাত্রা শেষ হতে যাচ্ছে। আমরা এই কোর্সে এক্সেলের বেসিক বা মৌলিক বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি। এক্সেলে এক্সেল এমন একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আপনি আরেকটা সফটওয়্যার বানাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আরো একটু এই বেসিক বিষয়গুলো আপনাদের জানা শেষ হয়ে গেলে আপনারা নিজেদের মতো করে আরো এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে ট্রাম্প এক্সেল নামে একটা চ্যানেল আছে, ট্রাম্প এক্সেল, এই চ্যানেলটা ফলো করতে পারেন যদি আরো একটু ডিটেলস, আরো বিস্তারিত ডিপ বিষয়গুলো শিখতে চান। ট্রাম্প এক্সেল ফলো করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের ওভারঅল আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব ইনশাল্লাহ। হুম, মুজাহিদুল ইসলাম ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার গতকালকে গত যে ক্লাসে এক্স লুকআপ ভি লুকআপ প্র্যাকটিস করতে বলছিলেন, আমার এক্সেলে এক্স লুকআপটা আসতেছে না। ভার্সন কত? 2019। 2019-এর আগের ভার্সনগুলোতে এক্স লুকআপ কাজ করবে না। আমারটা 2019। 19-এ তো কাজ করার কথা। ভি লুকআপ কাজ করে কিন্তু এক্স লুকআপ হয় না। তো এই ভার্সনের কারণেই একটু আপডেট ভার্সন যেতে হবে, কারণ এক্স লুকআপটা আসছে অনেক পরে। ভার্টিক্যাল লুকআপ মানে ভি লুকআপ, এইচ লুকআপ, এইগুলা দিয়ে আগে কাজ করা লাগতো। ঠিক আছে, পরে হচ্ছে এক্স লুকআপ আসছে দুইটার কম্বিনেশনে, ক্রস, যেটা দিয়ে ভি লুকআপ হয়, এক্স লুকআপ হয়, ডানে বামে সব দিকে কাজ করা যায়। এটা না আসলে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার এই তাহলে আমিও ভুল বলতেছি। 19টা তারপরে 21-এর পর থেকে হয়তো আপনি পাবেন এটা। গুগল শিটে ট্রাই করেন, এক্স লুকআপ গুগল শিটে থাকার কথা। মেইন কাজগুলো তো ভি লুকআপই করা যাবে না। হ্যাঁ, ভি লুকআপ যথেষ্ট। এক্স লুকআপ, এক্স লুকআপ তো পরের ভার্সনগুলোতে আসছে, এর আগ পর্যন্ত মানুষ তো ভি লুকআপ দিয়েই করছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো মনে হয় প্রশ্ন নাই। আমরা আবারও একটু রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে ক্লাসগুলো একটু প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আপনারা কি প্র্যাকটিস করতেছেন নাকি ক্লাস করে যাচ্ছেন শুধু? দু একজন একটু বলেন তো। জি ভাই, করতেছি আমরা। আচ্ছা, রিফাত হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আসমান কিভাবে করে এটা পাই না। বুঝে যায়নি ভাই, আবার বলেন, জোরে বলেন। পার্সন কত পার্সেন্ট পাস করছে, কত পার্সেন্ট ফেল করছে, এটা কিভাবে বের করে? আচ্ছা, পার্সেন্টেজ কিভাবে বের করে? পার্সেন্টেজের ক্ষেত্রে যে পার্সেন্টেজ কিভাবে বের করে, পার্সেন্টেজ ক্যালকুলেটর কিভাবে বের করেন আপনারা? এখানে একই সিস্টেম, আপনি পার্সেন্টেজ বের করতে পারবেন। ধরেন যে আপনার টোটালি, ওই যে আপনারা ই করছিলেন স্যালারি শিট, যে জি বেসিক বেসিক স্যালারি, জি করছিলাম। এটার হচ্ছে হাউস রেন্ট, এটা কিভাবে করছেন? যে বেসিক স্যালারি আমার 50,000 ধরেন, হাউস রেন্ট হচ্ছে বেসিক স্যালারির 50%, 50%। তো এই 50,000-এর 50% কিভাবে বের করবেন? এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে কত পার্সেন্ট পাস করছে, ওইটা তো ভিন্ন জিনিস। পার্সেন্টেজ বের করার সিস্টেম হচ্ছে আমাদের ক্যালকুলেটরে যেভাবে কাজ করেন, একজ্যাক্ট সেভাবেই আপনি এখানে পার্সেন্টেজ বের করতে পারবেন। বেসিক স্যালারি ইন্টু 50% বের করতে যাচ্ছেন, 50%, এটা দিলেই হচ্ছে 50% বের হয়ে গেল। ঠিক আছে, তো ঠিক আছে। যেটা বললেন যে আমি কত পার্সেন্ট পাস করছে সেটা বের করতে চাই, তাই না? জি তো এটার জন্য আমাদের কাছে কি ডাটা থাকবে সেটার উপর বেস করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো ধরেন যে আমার কত পার্সেন্ট বের করে পাস করছে,
এটাকে বের করা যায়। ডাটাগুলার ফরম্যাটটা কি সেটা আগে একটু দেখতে হবে যে আমরা কোন ফরম্যাটে আমার কাছে ডাটা আছে। যেমন যে আমরা একটা চার্ট বসাই দিলে এটা বের হয়ে আসবে যে এখানে দিলাম পাশ, এখানে ফেজ। পাশ ধরেন যে আমার আপনার ডাটার স্ট্রাকচার কেমন সেটা বোঝা দরকার। আরিফ ভাই না? না রিফাত ভাই বললেন না? জি জি ভাই, বুঝিনি। আপনার কাছে কিভাবে আছে ডাটাটা? না, আমি টোটাল ফার্স্ট ফেল কিভাবে এটা বের করতে চাইছিলাম, কত পার্সেন্ট পাস করছে, কত পার্সেন্ট ফেল করছে এটা। আচ্ছা, তাহলে ধরেন যে এটা তো ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা আমরা আরো কিছু জিনিস, এটা সহজ সমাধান কিভাবে বের হইতে পারে। আর কারো মাথায় এটা আসতেছে ইনস্ট্যান্ট পার্সেন্টেজটা কিভাবে বের হইতে পারে? আরিফুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করছেন। জি ভাই, ওই যে একটা চ্যানেলের নাম বলছিলেন অ্যাডভান্স এক্সেলের জন্য, ট্রাম্প কি যেন, এটা একটু বললে ট্রাম্প ভালো। এক্সেল, ট্রাম্প এক্সেল। ট্রাম্প এক্সেল। ইউটিউবে যেতে হবে ট্রাম্প এক্সেল। এই যে এদের ট্রাম্প এক্সেলে চলে আসবেন। সার্ফ এক্সেল ম্যাটে ক্লিক করে এখন নতুন প্যাকে এসপিপি টেকনোলজির সাথে যা কঠিন শুকনো দূর করে মেশিনে। ট্রাম্প এক্সেল এদেরকে ফলো করেন। এটা মোটামুটি হচ্ছে অনেক টপিক একটু ডিটেলসে কভার করছে। হ্যাঁ, এটা ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে ওই যে কি যেন রিফাত ভাই বললেন ওইটা নিয়ে আমি কয়েকটা প্যাটার্ন একটু চিন্তা করি, কালকে দেখাবো না ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।